সুইজারল্যান্ডের অভিজাত স্কি রিসোর্ট ক্রা-মন্তানায় নববর্ষ উদযাপনকালে একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 40 জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। আহতদের বেশিরভাগের অবস্থায় গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের পর দগ্ধ রোগীদের চিকিৎসায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার পর এলাকাটি পুরোপুরি সিলগালা করে ক্রান্স-মন্টানার উপর নো ফ্লাই জোন জারি করা হয়েছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোররাতের দিকে দক্ষিণ পশ্চিম সুইজারল্যান্ডের ক্রা-মন্তানা রিসোর্টের একটি বারে ভয়াবহ আগুন লাগে। লে কনস্টেলেশন নামের ওই বারটিতে অগ্নিকাণ্ডকে শুরুতে বিস্ফোরণ বলে ধারণা করা হলেও পরে কর্তৃপক্ষ জানায় এটি কোনো হামলা নয়, বরং দুর্ঘটনা। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে উপস্থিত দুইজন গণমাধ্যমকে জানিয়েছেন, বারের নিচতলার অংশে কাঠের ছাদের খুব কাছে আগুনের সূত্রপাত হয়। তাদের ভাষায় খুব দ্রুত আগুন ছাদ জুড়ে ছড়িয়ে পড়ে। আতঙ্কের মধ্যে তারা একটি সরু সিঁড়ি বেয়ে উপরে উঠে বেরিয়ে যেতে সক্ষম হন। কিছুক্ষণের মধ্যেই আগুন উপরের তলাতেও পৌঁছে যায়। ঘটনার ভয়াবহতা বর্ণনা করেছেন প্রত্যক্ষদর্শীরা। দমকল বাহিনী ঘটনার পরপরই চলে আসে। বহু মানুষ আহতদের উদ্ধারে সহায়তার জন্য এগিয়ে এসেছিল, কিন্তু স্বাভাবিকভাবেই তারা সাধারণ মানুষজনকে সেখান থেকে সরিয়ে দেয়। আমার ধারণা, বাইরে তীব্র শীত বলে ভেতরের তাপমাত্রা বাড়িয়ে দেয়া হয়েছিল, আর বাইরে ভেতরে তাপমাত্রার অনেক পার্থক্য থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ইতালির সুইজারল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত স্থানীয় গণমাধ্যমকে জানান, কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী বারের ভেতরে আতশবাজি ফোটানোর ফলে আগুন ধরে যায়। তিনি জানান, নিখোঁজ স্বজনদের খোঁজে সেখানে বহু ইতালীয় নাগরিক জড়ো হয়েছেন, তবে কোনো ইতালীয় হতাহত হয়েছেন কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলেননি। সকাল থেকে আত্মীয় স্বজন মেসেজ দিয়ে জানতে চাচ্ছে আমরা ঠিক আছি কিনা, তাতেই এ খবর জানতে পেরেছি। আমার এক পরিচিতা ঘটনাস্থলে ছিল ওই সময়, তার সাথে যোগাযোগ করতে পারছি না। প্রার্থনা করছি ও যেন সুস্থভাবে ফিরে আসে। ঘটনার কয়েক ঘন্টা পরেই ওই রিসোর্ট পুরোপুরি ঘিরে ফেলা হয় এবং বারের সামনে সাদা পর্দার আড়ালে ফরেনসিক তাঁবু স্থাপন করা হয়। নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন, প্রথমে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে সম্পূর্ণ বিশৃঙ্খল ও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটির পূর্ণ তদন্ত শুরু হয়েছে। সৃষ্টি ঘটক, ৭১। নেদারল্যান্ডসে আতশবাজি দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন এবং দেশটিতে নববর্ষ উদযাপনের সময় বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটেছে। একটি পৃথক ঘটনায় আমস্টারডামের কেন্দ্রস্থলে একটি ঐতিহাসিক গির্জা পুড়ে গেছে। আমস্টারডাম পুলিশ এবং দমকল বিভাগ জানিয়েছে যে তারা ঘটনা তদন্ত করছে, তবে গির্জায় আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, আতশবাজি দুর্ঘটনায় আমস্টারডামের কাছে 38 বছর বয়সী এক ব্যক্তি এবং দেশটির পূর্বাঞ্চলের শহর নিজমেগেনের এক ছেলে নিহত হয়েছেন। এছাড়া বিক্ষিপ্ত সহিংসতার ঘটনায় প্রায় 250 জনকে গ্রেপ্তার করা হয় এবং বেশ কয়েকটি শহরে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। এদিকে জার্মানিতে নববর্ষ উদযাপনে অন্তত 2 জন নিহত হয়েছে, 24 পুলিশ সদস্য সহ আহত হয়েছে শতাধিক সাধারণ মানুষ। বিচ্ছিন্ন এসব ঘটনায় দেশটির বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার হয়েছে অন্তত 400 জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি এমন কোনো দুর্বল শান্তি চুক্তিতে স্বাক্ষর করবেন না যা যুদ্ধকে দীর্ঘায়িত করবে। বুধবার ইংরেজি নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেছেন। জেলেনস্কি বলেন, ইউক্রেন যুদ্ধের অবসান চায়, তবে কোনো মূল্যে নয়। ইউক্রেনে লড়াইরত সেনারা 4 বছরের যুদ্ধে ক্লান্ত, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক ইউক্রেনীয় শহরে জার্মান দখলের চেয়েও বেশি সময়। কিন্তু ইউক্রেনীয় সেনারা হাল ছেড়ে দিতে প্রস্তুত নয়। তিনি বলেন, ইউক্রেনীয়রা চায় শান্তি, কিন্তু সেটা কোনো মূল্যে নয়। ইউক্রেনকে ধ্বংস করে তারা শান্তি চায় না উল্লেখ করে জেলেনস্কি বলেন, তাদের দেশের সেনারা ক্লান্ত, কিন্তু তার অর্থ এই নয় যে তারা আত্মসমর্পণ করতে প্রস্তুত। যারা এমনটা ভাবছে তারা ভুল করছে বলে সতর্ক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি আর বলেন, দুর্বল চুক্তির উপর স্বাক্ষর কেবল যুদ্ধকে দীর্ঘায়িত করার ইন্ধন যোগায়। তিনি একমাত্র একটি শক্তিশালী চুক্তিতে স্বাক্ষর করবেন, যা একদিন, এক সপ্তাহ বা 2 মাসের জন্য নয়, বরং বছরের পর বছর ধরে শান্তি নিশ্চিত করবে। আইনি বাধার মুখে যুক্তরাষ্ট্রের শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং পোর্টল্যান্ড থেকে সেনা সরাতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেও তিনি বলেছেন যে অপরাধ বাড়লে সেনাবাহিনী আবার ফিরতে পারে।
ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, অপরাধ আবার বাড়লে সেনাদের হয়তো আরও শক্তিশালী ও ভিন্ন রূপে ফিরিয়ে আনা হবে। তিনি দাবি করেছেন, দেশপ্রেমিক সেনাদের উপস্থিতিও ওইসব শহরে অপরাধ কমেছে, আর শুধু এ কারণেই তিনি সেনা প্রত্যাহার করছেন। তবে জানা যায়, আইনি চ্যালেঞ্জ ও স্থানীয় নেতাদের আপত্তির কারণে সেনা প্রত্যাহার করা হচ্ছে। দেশটির সর্বোচ্চ আদালত ইলিনসে সেনা মোতায়েন আটকে দিয়েছে। বুধবার ফেডারেল আপিল আদালত ক্যালিফোর্নিয়ার সেনাদের গভর্নরের নিয়ন্ত্রণে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে। গভর্নর গ্যাভিন নুসামের কার্যালয় এবং অন্যান্য স্থানীয় নেতারা ট্রাম্পের ঘোষণাকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তারা বলছেন, সেনা প্রত্যাহার আইনগত বাধ্যবাধকতার ফল, প্রেসিডেন্টের ব্যক্তিগত ইচ্ছার নয়। স্থানীয় কর্মকর্তারা আরও উল্লেখ করেছেন, শহরের অপরাধ আগে থেকে কমে আসছিল। অপরাধ নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের প্রভাব খুব বেশি না। মুদ্রাস্ফীতি ও মুদ্রা রিয়ালের দর পতনের জেরে ইরানে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনী সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। ফার্স নিউজ এজেন্সি জানায়, তেহরান থেকে প্রায় 650 কিলোমিটার দক্ষিণে লোরদেগান শহরে সংঘর্ষ, পাথর নিক্ষেপ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এতে নিহতের সংখ্যা 2 জনে দাঁড়িয়েছে। এর আগে দিনের রাজধানী তেহরানে শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। পাশাপাশি আরও কয়েকটি শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গত রবিবার তেহরানের খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের মান রেকর্ড সর্বনিম্ন স্তরে পৌঁছায়। এরপরে বিক্ষোভ এবং ধর্মঘট শুরু করেন নাগরিকরা। এর আগে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার শ্রমিক নেতাদের সাথে বৈঠক করেন। তিনি সরকারি কর্মকর্তাদের বিক্ষোভকারীদের ন্যায্য দাবি শোনার নির্দেশ দিয়েছেন। ইরানে বিভিন্ন ধরনের অপরাধের দায়ে 2025 সালে অন্তত 1,500 মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে গত 35 বছরের মধ্যে এক বছরে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস IHR বলেছে, গত বছরে ইরানে অন্তত 1,500 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সংগঠনটির পরিচালক মাসুদ আমিরি বলেন, গত 35 বছরে এই রেকর্ড নজিরবিহীন। তিনি বলেন, ইরানে 2022 সালের সেপ্টেম্বর থেকে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা হঠাৎ বেড়েছে। IHR এর এই পরিচালক বলছেন, ইরানে 2022 সালে 5 শতাধিক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। 2023 সালে তা 800 ছাড়িয়েছে। 2024 সালে এই সংখ্যা 975 জন ছিল, আর গত বছর তার রেকর্ড 1,500 জনে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের চাপে পড়ে অবশেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও মিশর সীমান্তবর্তী রাফা সীমান্ত ক্রসিং খুলে দিতে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন। এরপর ক্রসিংটি খুলে দেওয়া হবে। সংবাদ মাধ্যম কান 11 জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে এই ব্যাপারে চাপ দিয়েছেন। মূলত যুক্তরাষ্ট্রের চাপে পড়ে রাফা ক্রসিং খোলার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। গাজাবাসীর জন্য বহির্বিশ্বে যাওয়ার জন্য রাফা ক্রসিং একমাত্র পথ। এই ক্রসিং দিয়ে গাজার মানুষ প্রথমে মিশরে যান, এরপর অন্য কোনো দেশে যেতে পারেন। 2024 সালের মে মাসে ইসরায়েলি সেনারা রাফা ক্রসিং এর গাজা প্রান্ত দখল করে ফেলেন। আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে কাতার প্রবাসীরাও বেশ উৎসুক। ভোটের জন্য সেখানে নেওয়া হচ্ছে সব রকমের প্রস্তুতি। প্রবাসীরা পাচ্ছেন ভোটার আইডি। দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভোট দেওয়ার সুযোগ পেয়ে তাই বেশ খুশি তারা। গোলাম মাওলা হাজারীর তথ্য ছবিতে শারমিন স্বপ্না রিপোর্ট। হাজার মাইল দূরে থাকলেও বাংলাদেশ কাতার প্রবাসীদের হৃদয়ের খুব কাছেই। আর তাই নির্বাচনকে ঘিরে প্রবাসীদের মাঝেও ফিরে এসেছে আশা আর প্রত্যাশা। ভোট শুধু একটি কাগজ নয়, ভোট মানে দায়িত্ব, বিশ্বাস আর দেশের প্রতি ভালোবাসা। আর প্রথমবার দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভোট দেওয়ার সুযোগ পেয়ে খুশি প্রবাসীরা। ভালো লাগলো, এটা ফার্স্ট আমি প্রবাসী মাটি থেকে ফার্স্ট ভোট দিলাম, ভোটার নিবন্ধন করলাম। এই প্রথম ভোট দেব বিদেশ থেকে, আলহামদুলিল্লাহ শুকরিয়া, ভোটার হতে পেরে খুবই ভালো লাগে। ভবিষ্যৎ সরকারের কাছে প্রবাসীদের একটাই চাওয়া, সম্মান, অধিকার আর দেশের প্রতি দায়বদ্ধতা। শারমিন স্বপ্না, ৭১। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যুষিত এলাকা কোতোয়ারা, টিটিবংসা এবং মসজিদ ইন্ডিয়ায়। মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই গায়েবানা জানাজায় অংশ নেয় সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা।
কুয়ালালামপুর থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় অংশ নিতে দূর দূরান্ত থেকে রাজধানীর কুয়ালালামপুরে আসেন প্রবাসীরা। অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীকে শেষবারের মতো বিদায় জানান তারা। বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই অন্তর খুলে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। বাংলাদেশ ওনাকে কি দিয়েছে আমরা জানি না, কিন্তু বাংলাদেশের জন্য উনি ওনার জীবনটা দিয়ে গেছে। আমাদের নেত্রী দেশের জন্য, দেশের জনগণের জন্য কি দিয়ে গেছে সেটা এখন মৃত্যুর পরে আমরা সবাই অবলোকন আছি। তিনি আপোষহীন ছিলেন, আপোষহীন হয়েছেন, গণতন্ত্রের ক্ষেত্রে কখনো আপোষ করেন নাই, বাংলাদেশের মানুষের অধিকারের ক্ষেত্রে কখনো আপোষ করেন নাই। মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যুষিত এলাকা কোতরায়ার মসজিদে প্রথম গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে টিটিঅংশার বাইতুল মোকাররম ও মসজিদ ইন্ডিয়ায়ও গায়েবানা জানাজায় অংশ নেয় প্রবাসীরা। এ সময় মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ, মোয়াজ্জেম হোসেন নিপু, কাজী সালাউদ্দিন, জসিমউদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে এক বক্তব্যে দেশের এই ক্রান্তিকালে খালেদা জিয়ার চলে যাওয়ার ক্ষতি অপূরণীয় বলে মন্তব্য করেন তারা। মোস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ইতালি প্রবাসী বাংলাদেশিদের এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে মুহ্যমান। অনুষ্ঠিত হয়েছে গায়েবানা জানাজা। বিস্তারিত লাবণ্য চৌধুরীর রিপোর্টে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও বিরাজ করছে গভীর শোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং আমরা আমাদের এই নেত্রী আমাদেরকে সুদীর্ঘদিন মায়ের মতো ছায়া দিয়ে আমাদেরকে দেশে নেতা কর্মীদেরকে পরিচালনা করেছেন। গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী যেভাবে দলটা পরিচালনা করেছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে নির্বাচিত হয়ে আমরা দেশটাকে সঠিকভাবে গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা দেশটাকে চালাব। বুধবার সকালেই ইতালি বিএনপির আয়োজিত গায়েবানা জানাজায় অংশগ্রহণ করতে রোমের বিভিন্ন স্থান থেকে ছুটে আসে প্রবাসীরা। জানা যায় ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রকিবুল হক সহ দূতাবাসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এই সময় বিএনপি নেতৃবৃন্দরা চেয়ারপারসনের দেশপ্রেম, গণতন্ত্রের চর্চা, সেই সঙ্গে তার নীতি ও আদর্শকে ধারণ করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এই পরিবারের উপরে এত নির্যাতন হওয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারপরেও তিনি কি বলেছেন যে আমরা এই দেশকে গড়ার জন্য সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সকল প্রতিহিংসা ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল, ইনশাল্লাহ আগামীতে আমরা সকলে তার সেই স্বপ্ন বাস্তবায়ন করি। দেশনেত্রী খালেদা জিয়ার যে দেশপ্রেম, ওনার যে মানবিকতা, ওনার যে নীতি নৈতিকতা, এই নীতি নৈতিকতাকে আদর্শ হিসেবে মেনে ওনার যে মানবিকতা, উনি যে মানবিক বাংলাদেশ গড়তে চেয়েছেন, সেই মানবিকতাকে আমরা নীতি আদর্শ হিসেবে নিয়ে আগামীতে এই বাংলাদেশকে বিনির্মাণ করব। আমাদের দিক নির্দেশনা দেওয়ার সেই অভিভাবক হারালাম। যে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে আমরা ইতালি প্রবাসী, ইতালি বিএনপি শোকাহত। ওই বিশ্ব থেকে আমরা দোয়া করতেছি। লাবণ্য চৌধুরী, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বচোখ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল, ৭১ সাথে থাকুন।